মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং তোমরা তোমাদের যে অনলাইন ক্লাস সেই অনলাইন ক্লাসে নিয়মিত উপস্থিত থেকে তোমাদের পাঠ্যসূচির যে আমাদের করোনাকালীন যে সংক্ষিপ্ত পাঠ্যসূচি সেটার আলোকে পড়ালেখা করছো। তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটাতে চলে আসি। আমাদের আজকে অধ্যায় হচ্ছে 12তম অধ্যায়ে এসে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যবসায়িক কারণে পরিবেশ দূষণের প্রভাবসমূহ। ব্যবসায়িক কারণে পরিবেশ দূষণের প্রভাবসমূহ। তাহলে আমাদের 12 অধ্যায়ের মধ্যে যে পরিবেশ দূষণ সম্পর্কে বলা হয়েছে, সে পরিবেশ দূষণ আমরা জানি পরিবেশ দূষণ দুভাবে হতে পারে। একটি হচ্ছে প্রাকৃতিকভাবে আর একটি হচ্ছে মনুষ্য সৃষ্টি, মানে মানুষ সৃষ্টি করতে পারে কৃত্রিমভাবে। প্রাকৃতিকভাবে কিভাবে হতে পারে? যেমন জলোচ্ছ্বাস হতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে, ভূমিকম্প হতে পারে। এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে পরিবেশে বিনষ্ট ঘটতে পারে। আবার মনুষ্য সৃষ্টি বা কৃত্রিমভাবে যে পরিবেশ দূষণ হয়ে থাকে সেটা আমাদের ব্যবসায়িক পরিবেশ দূষণেরও একটি কারণ ব্যবসায়িক বিভিন্ন প্রয়োজনে আমরা কি করছি, আমাদের উৎপাদিত ফসলের যে জমি সেটা বিনষ্ট করে ফেলছি। আমরা আমাদের কলকারখানার বর্জ্যগুলো যত্রতত্র ফেলছি। নগরায়নের ফলে আমরা কি করছি, গাছপালা ধ্বংস করে সেখানে বাড়ি নির্মাণ করছি। আমরা পাহাড় ধ্বংস করে সেখানে চাষাবাদ করছি। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে কি কৃত্রিম বা মনুষ্য সৃষ্টি। ব্যবসায়িক বিভিন্ন প্রয়োজনেও আমরা কি করে থাকি, এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য মণ্ডিত যে পৃথিবী সেটারও আমরা বিনষ্ট ঘটিয়ে থাকি। তাহলে ব্যবসায়িক কারণে বা ব্যবসায়িক প্রয়োজনে পরিবেশ দূষণের প্রভাব, ব্যবসায়িক প্রয়োজনে যে পরিবেশ দূষণ ঘটে থাকে সেটা কি? তাহলে সেগুলোকে আমরা মূলত 4টি ভাগে ভাগ করেছি। তাহলে এই যে 4টি ভাগ, সেই 4টি ভাগ কি কি এবং কেন এগুলো কিরূপ প্রভাব ফেলে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা জানি পরিবেশের মূল উপাদান হচ্ছে কি কয়টি? 4টি। মাটি, পানি, বায়ু এবং হচ্ছে কি শব্দ। মাটি, পানি, বায়ু এবং শব্দ। তাহলে এগুলো যদি স্বাভাবিক পর্যায়ে থাকে তাহলে আমরা বলবো পরিবেশ ভালো। আর এগুলোর কোনোটার স্বাভাবিক গতি যদি বিনষ্ট হয় তাহলে সেটাকে আমরা বলবো কি দূষণ। মানে পরিবেশের যে 4টি মূল উপাদান রয়েছে, মাটি, পানি, বায়ু এবং শব্দ, এগুলো বিনষ্ট হওয়ার নামই হচ্ছে কি পরিবেশ দূষণ। তাহলে এই পরিবেশ দূষণ কিভাবে হয়ে থাকে, মোট কথা পরিবেশ কিভাবে বিনষ্ট হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখি। তাহলে শব্দ দূষণ কেন হয়, কিভাবে হয় এবং এটার প্রভাবটা কি? পানি দূষণ কেন হয়, কিভাবে হয় এবং এর প্রভাব? বায়ু দূষণ তেমনিভাবে এবং মাটি দূষণ। তাহলে শব্দটা কি? শব্দ হচ্ছে আমাদের শ্রবণ শক্তি, এক ধরনের এই শব্দের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি যে একজন আরেকজনকে কি বলছে। তাহলে শব্দ প্রয়োগের মাধ্যমে যে আমি কথাগুলো বলছি এটা এক ধরনের শব্দ। তাহলে এই যে শব্দ, এই শব্দ কিন্তু তোমাদের এখন শুনতে ভালো শোনা যাচ্ছে। এখন এখানে যদি গাড়ির অত্যাধিক শব্দ আসে বা মিল কারখানার অত্যাধিক শব্দ আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই যে পড়ালেখার ক্ষেত্রে যে একটা পরিবেশ, সেই পরিবেশটা পাচ্ছ না। মানে শব্দের যে স্বাভাবিক গতি বা স্বাভাবিক তাপমাত্রা সেটা বিনষ্ট হয়ে যাচ্ছে পারিপার্শ্বিকতার কারণ। তাহলে ব্যবসায়িক কারণে পরিবেশ দূষণের প্রভাব। তাহলে দেখা যাচ্ছে অপরিকল্পিত নগরায়ন বা যেখানে শিল্প কারখানা গড়ে ওঠার কথা নয়, আবাসিক স্থান, সেখানে যদি শিল্প কারখানা গড়ে তোলা হয় তাহলে সেখানে শিল্প কারখানার
যে শ্রমিক রয়েছে তাদের আলোচনা বা তাদের শব্দ আসবে, তাদের যাতায়াত বা তাদের যে একটা অবস্থান তার ফলে একটা শব্দ আসবে। সেখানে যে যন্ত্রপাতি রয়েছে, মেশিনারি যেটাকে বলা হয়, তার শব্দ রয়েছে। তারপর রয়েছে সেখানে যানবাহন চলাচল করবে, তাহলে যানবাহনের একটি শব্দ রয়েছে। কারণ এই যে বিষয়গুলো, এগুলো কি ব্যবসায়িক কারণে শব্দ দূষণ। এই যে ব্যবসায়িক প্রয়োজনে কিন্তু আমি সেখানে মিল কারখানা তৈরি করছি, সেখানে বিভিন্ন ধরনের ব্যক্তিরা আসেন, বিভিন্ন ধরনের পরিবহন হয়, বিভিন্ন ধরনের শ্রমিকরা এখানে কাজ করে। তাহলে তাদের একটা যে সমাবেশ বা তাদের যে একটা বা যন্ত্রপাতিগুলোর যে একটা সমন্বয়, এর ফলে কি হয়, সেখানে একটা শব্দের পরিবর্তন ঘটে, যা স্বাভাবিক শব্দ থেকে অনেক বেশি হয়। তাহলে এটা কি হয়, শব্দ দূষণ ঘটে। এখন আমরা আসি এই শব্দ দূষণের প্রভাব। তাহলে এই শব্দ দূষণের প্রভাবে কি হয়, অতিরিক্ত শব্দ যদি হয় তাহলে মানুষের মস্তিষ্ক স্বাভাবিক গতিতে কাজ করে না। মানুষের মাথা কি হয়, অসার পদার্থে ভরে যায়। মানুষের যে মস্তিষ্কের যে একটি ক্রিয়া, স্বাভাবিক ক্রিয়া, সেটা ব্যাহত হয় বা ব্যাঘাত ঘটে। এর ফলে মানুষ কাজ করতে পারে না, বা কাজ করতে পারলেও একটা সময় দেখা যায় মানুষের মস্তিষ্ক ধীরগতি সম্পূর্ণ হয়, মস্তিষ্কের স্মৃতিশক্তি হ্রাস পায় এবং খিটখিটে মেজাজ তৈরি হয়। মানুষ অনেক সময় দেখা যাচ্ছে যে অল্পতেই রেগে যায়, বা কোনো কিছু বললে সেটা ভুলে যায়, বা দেখা যাচ্ছে যে কাজের ক্ষেত্রে একটা অশনি সংকেত দেখা দেয়, কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় না। কারণ এই যে শব্দ দূষণ, এই শব্দ দূষণের প্রভাবে কি হয়, ব্যবসায়িক যে কার্যক্রম সেটাও ব্যাহত হয়, এবং সামাজিক পর্যায়ে যারা অবস্থান করেন তাদেরও অনেক বেশি প্রভাব পড়ে। কারণ তারা দেখা যায় উচ্চ স্বরে কথা বলতে থাকে। একটা সময় যেহেতু তারা কানে শোনে না, তারা মনে করে যে অন্য জন বুঝি কানে শোনে না, অতএব উচ্চ স্বরে বলতে হবে, এবং তাদের মস্তিষ্কে সবসময় একটি উত্তাপ বিরাজ করে। তাহলে এর ফলে কি হবে, এর ফলে কি হয়, তাদের বা মানুষের বা ব্যবসায়িক যে একটা পরিবেশ, সেই পরিবেশের স্বাভাবিকতা নষ্ট হয়। তাহলে ব্যবসায়িক কারণে পরিবেশ দূষণের প্রভাবে কথা বলতে পারি শব্দ দূষণ। শব্দের যে স্বাভাবিক গতি বা শব্দের যে স্বাভাবিক তাপমাত্রা, সেটা যদি বিনষ্ট হয় তাহলে সেটাকে আমরা বলবো কি, শব্দ দূষণ। এবং শব্দ দূষণের প্রভাবে কি হয়, শব্দ দূষণের প্রভাবে মানুষের স্মৃতিশক্তি হ্রাস পায়, মানুষ অল্পতেই রেগে যায়, তারপর হচ্ছে কাজের গতি নষ্ট হয়ে পড়ে, কাজের মধ্যে সমন্বয়হীনতা দেখা দেয়। এই বিষয়গুলো সাধারণত শব্দ দূষণের ফলে হয়। আবার শব্দ দূষণের ফলে আর কি হয়, স্মৃতিশক্তি হ্রাসের সাথে সাথে কাজে যে একটা স্বাভাবিক গতি, সেই গতিটাও বিনষ্ট হয়ে পড়ে। কারণ এবং কি হয়, একজন শ্রমিক বা ব্যক্তির পক্ষে স্বাভাবিকভাবে যে কোনো কিছু মেনে চলা কঠিন হয়। কারণ শব্দ এরকম একটা বিষয় যা অত্যাধিক পরিমাণে থাকলে মানুষের মাথা ব্যথা দেখা দিতে পারে, এবং মানুষের কাজের প্রতি যে একটা মনোযোগ, সে মনোযোগটা কমে যায়। এরপর আমরা আসি পানি দূষণ। পানি দূষণটা কি, পানি দূষণ তার সংজ্ঞা কিন্তু এক ধরনের, শব্দ দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ, একটা সংজ্ঞা দিয়ে কিন্তু আমরা সবগুলো দিতে পারি। যে পানির স্বাভাবিক যে উপাদান তা বিনষ্ট হওয়ার নামই হচ্ছে কি পানি দূষণ। তাহলে পানির যে স্বাভাবিক তাপমাত্রা থাকে, সেই তাপমাত্রার মধ্যে যে যদি ব্যত্যয় ঘটে, তাহলে সেটাকে আমরা বলবো কি, পানি দূষণ। যেমন অত্যাধিক গরম পানি আমরা যদি পান করতে যাই, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং আমরা পান করতে পারবো না। শ্বাসনালীতে আমাদের কি হবে, শ্বাসনালী আমাদের জ্বলে যাবে, পুড়ে যাবে। আবার অত্যাধিক ঠান্ডা যদি হয়, তাহলে সেটাও যদি পান করি, তাহলে কি হবে, আমাদের গলার যে স্বর, সেটা কি হবে, নষ্ট হয়ে যাবে, আমাদের ঠান্ডা লেগে যাবে, কাশি তৈরি হবে, এবং আস্তে আস্তে নানা ধরনের সমস্যা তৈরি হবে, যার ফলে আমরা এক ধরনের রোগীতে পরিণত হব। তাহলে পানি দূষণ, এবং পানির মধ্যে যদি দূষিত পদার্থ থাকে, তাহা আমাদের কি করবে, শরীরে নানা ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাহলে এবার আসি ব্যবসায়িক কারণে পরিবেশ দূষণের প্রভাব।
পানি দূষণ। পানি দূষণ কিভাবে হয়? কারণ শিল্প কারখানার যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো যদি সঠিকভাবে পিউরিফাই মানে পরিশুদ্ধ না করে কোনো জলাশয়ে ফেলা হয় তাহলে সেটা থেকে দুর্গন্ধ বের হয়। সেখানে অবস্থানরত বিভিন্ন জলজ প্রাণী বা উদ্ভিদ যেটা রয়েছে, যেটাকে আমরা মাছ বলতে পারি, বিভিন্ন গাছ হতে পারে, সেগুলো কি হয়, জ্বলে পুড়ে নষ্ট হয়ে যায়, যেহেতু পানি তার স্বাভাবিক যে গুণাবলী সেটা থেকে দূরে সরে চলে যায়। এছাড়া কি হয়, আশেপাশের যে পশু পাখিগুলো রয়েছে এখান থেকে পানি পান করত, সেটা পানি পানের অযোগ্য হয়ে পড়ে। আর যদি পানি পান করেও তাহলে ধীরে ধীরে সেই পশু বা পাখি রোগাক্রান্ত হয়ে মারা যায়। তাহলে পানি দূষণ এবং পানি দূষণের প্রভাব, তাহলে পানি দূষণের প্রভাবে কি হয়, আশেপাশের যে গাছপালা রয়েছে, পশু পাখি রয়েছে, সেগুলো তাদের পানির যে শূন্যতা রয়েছে সে পানি শূন্যতায় ভোগে। পানি হয়তো বা থাকে কিন্তু সেই পানি কার্যকর ভূমিকা পালন করতে পারে না। কারণ পানি যদি দূষিত হয় এবং সেই পানির মধ্যে যদি বিষাক্ততা থাকে তাহলে সেই পানি ব্যবহারের ফলে আস্তে আস্তে কি হবে, পরিবেশের যে জলবায়ুগত যে একটা পরিবর্তন, সেই পরিবর্তনটা অনেক বেশি লক্ষণীয় হবে। যেমন গাছপালা বিনষ্ট হয়ে যাবে, প্রাণী বা উদ্ভিদ এগুলো কি হবে, পানি পানের অযোগ্য হওয়ার কারণে ধীরে ধীরে এগুলো মারা যাবে এবং পশু পাখিগুলো অন্যত্র চলে যাবে বা এখানে যদি থাকে ধীরে ধীরে তারা অসুস্থ হয়ে মৃত্যুর মুখোমুখি হবে। তাহলে পানি দূষণ এবং পানি দূষণের প্রভাব, আশা করি এটাও আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা আসি বায়ু দূষণ। বায়ু মানে হচ্ছে বাতাস। তাহলে বাতাস, এই যে কিছুক্ষণ আগে আমরা শুনলাম শব্দ দূষণ, এই শব্দ দূষণের সাথে বায়ু দূষণের কিছু একটা মিল রয়েছে। যে বায়ু দূষণ, বায়ু কিন্তু যদি ভারী হয়ে যায় তাহলে সে কি হবে, যেমন বায়ুর মধ্যে দূষিত পদার্থের দুর্গন্ধ নাকে আসে, তাহলে এই দুর্গন্ধ যদি আসে তাহলে বুঝতে হবে কি, পানি দূষিত হওয়ার কারণে বা বায়ু দূষিত হওয়ার কারণে বায়ু এগুলো কি হয়, আমাদের এই বায়ুর মধ্যে একটা বিষক্রিয়া সৃষ্টি হয়, যা আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে নানা ধরনের ক্যান্সার হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, এই ধরনের সমস্যা তৈরি হয়। যার ফলে যারা শ্রমিক রয়েছে বা আশেপাশে অবস্থানরত নাগরিক রয়েছেন তারা রোগাক্রান্ত হন। এবং বায়ু দূষণের ফলে কি হয়, মানুষ ধীরে ধীরে মানুষের স্মৃতিশক্তি হ্রাস পায়। এরপর কি হয়, মানুষের যে দৃষ্টিশক্তি, সে দৃষ্টিশক্তির উপরও প্রভাব ফেলে। কারণ দেখা গেল যে একটা সহজ উদাহরণ দেওয়া যেতে পারে, যে আমরা যদি কোনো মরুভূমি এলাকাতে যাই, সেখানে যদি ধূলিকণা আমাদের চোখের মধ্যে প্রবেশ করে বাতাসের মাধ্যমে, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, আমাদের চোখে ঝাপসা দেখা দিবে এবং নিয়মিতভাবে যেতে থাকলে চোখে আমাদের নানা ধরনের সমস্যা তৈরি হবে। তাহলে বায়ু দূষণের ফলেও কিন্তু এটা হতে পারে। অত্যাধিক তাপ, অত্যাধিক বায়ুর মধ্যে দূষিত পদার্থের সংমিশ্রণের ফলে আমাদের নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে নানা ধরনের পদার্থ, দূষিত পদার্থ আমাদের দেহে প্রবেশ করবে। এর ফলে কি হবে, আমরা নানা ধরনের রোগাক্রান্ত হয়ে মৃত্যুর পথযাত্রী হয়ে যাব। তাহলে বায়ু দূষণ একটি মারাত্মক প্রভাব ব্যবসায়িক কারণে, যেমন ইট ভাটা একটি সরকারি কর্তৃক নির্ধারিত সীমারেখা রয়েছে যে এই এলাকার মধ্যে এই উচ্চতায় ইট ভাটা তৈরি করতে হবে। তাহলে সেখানে যদি ইট ভাটা বা চামড়ার ফ্যাক্টরি বা দেখা যাচ্ছে যে প্লাস্টিক ফ্যাক্টরি, সেগুলো যদি নির্দিষ্ট সীমার বাহিরে এসে আবাসিক এলাকায় স্থাপন করা হয় বা সরকার নির্ধারিত যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা বহির্ভূতভাবে স্থাপন করা হয়, তাহলে কি হবে, বায়ু দূষণ হবে। এই বায়ু দূষণের ফলে যেমন চামড়া পোড়ানো বা চামড়া প্রক্রিয়াজাতকরণের ফলে আমাদের বায়ু দূষণ ঘটে। তারপর এছাড়াও প্লাস্টিকের যে দুর্গন্ধ, বা অ্যালুমিনিয়াম পোড়ানোর ক্ষেত্রে বা লোহা পোড়ানোর ক্ষেত্রে বা পিচ যেটা রাস্তায় ঢালাইয়ের কাজে ব্যবহার করে, এগুলো পোড়ানোর ক্ষেত্রে আমাদের কি হবে, বায়ুর দূষণ অত্যাধিক মাত্রায় বেড়ে যাবে। যার ফলে কি হবে, গাছপালার যে পাতা, সেই সবুজ পাতাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে হলুদ হয়ে শুকিয়ে মারা যাবে। এরপর কি হবে, পশু পাখি যেগুলো রয়েছে সেই পশু পাখিগুলো ধীরে ধীরে
তাদের যে শ্বাস প্রশ্বাস রয়েছে সেই শ্বাস প্রশ্বাস যে স্বাভাবিক প্রক্রিয়া থেকে ব্যাহত হবে এবং সেগুলো ধীরে ধীরে মারা যাবে। তাহলে এই বায়ু দূষণ এবং বায়ু দূষণের প্রভাব পরিবেশের জন্য খুবই মারাত্মক। অতএব এক্ষেত্রে ব্যবসায়ীদের কি করতে হবে? ব্যবসায়ীদের নিশ্চিত করতে হবে যে ব্যবসা প্রতিষ্ঠান গঠনের ক্ষেত্রে আমার ব্যবসা প্রতিষ্ঠান যেন শব্দ দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ এবং মাটি দূষণ না ঘটায়। এরপর আমরা আসি মাটি দূষণের ক্ষেত্রে। তাহলে শব্দ দূষণ হলো, পানি দূষণ হলো, বায়ু দূষণ হলো, মাটি দূষণ। তাহলে একটি বিষয় কি, আমাদের যদি পানি দূষণ হয়, পানি দূষণের সাথে মাটি দূষণ কিন্তু জড়িত, যেহেতু পানি থাকে মাটিতে। অতএব আমাদের কি পানি দূষণ হলে, যেমন পানির মধ্যে বর্জ্য পদার্থ যদি ফেলে দেওয়া হয়, তাহলে যেমন প্লাস্টিক ফেলে দেওয়া হলো, আমরা ব্যবহার্য যে জিনিসপত্র বেশিরভাগই এখন প্লাস্টিকের মুড়ুকে তৈরি করা হয়, যেমন চিপসের প্যাকেট হোক, লবণের প্যাকেট হোক, চাউলের প্যাকেট হোক, বিভিন্ন ধরনের আটা, ময়দা, সুজি, বা আমরা একটা সাবানই ক্রয় করি না কেন, বা একটা কাপড়ই ক্রয় করি না কেন, সেটাও কিন্তু প্লাস্টিকে মোড়ানো থাকে। বা খাদ্য সামগ্রীও যদি ক্রয় করি, তাহলে এটা কিন্তু কি হয়, আমরা পানিতে ফেলে দিলে পানি যেমনি ভাবে দূষিত হয়, তেমনি ভাবে মাটিতে ফেলে দিলে মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়। মাটি তার স্বাভাবিক গুণ বা বৈশিষ্ট্য থেকে কি দূরে সরে চলে যায়। এর ফলে কি হয়, সেখানে চাষাবাদ করা সম্ভবপর হয়। চাষাবাদ করতে গেলে কি হয়, নিড়ানি দিলে শুধু প্লাস্টিক জাতীয় জিনিস বের হয়, বা নানা ধরনের বর্জ্য যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর, অর্থাৎ মাটির যে স্বাভাবিক গুণাবলী রয়েছে তা বিনষ্ট করে ফেলে। এর ফলে কি হয়, মাটির উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। সেখানে যদি মাছ থাকে, মাছ মাটি থেকে যদি কোনো খাবার সংগ্রহ করতো, সেটাও করতে পারে না। কোনো পশু পাখি সেখান থেকে খাবার সংগ্রহ করতে পারে না। এর ফলে কি হয়, মাটি তার স্বাভাবিক গুণ বা বৈশিষ্ট্য নষ্ট করে ফেলে, এবং এর প্রভাবে কি হয়, মাটির যে আঠালো ভাব বা রসালো ভাব বা মাটির যে আসল বৈশিষ্ট্য, সেগুলো থেকে অনেকটা বিচ্যুতি হয়ে পড়ে, যা মাটির যে উৎপাদন ক্ষমতা বা মাটির যে কোন কিছু করার যে একটি ক্ষমতা, সেটা হ্রাস পায়। তাহলে মাটি দূষণের ফলে আবার কি হতে পারে, যে নদীমাতৃক এলাকায় বা বিভিন্ন এলাকায় দেখা গেল যে অত্যাধিক পরিমাণে পাহাড়ি এলাকায় অত্যাধিক পরিমাণে পাহাড় কেটে শিল্প কারখানা তৈরি করা হলো। তাহলে সেখানে কি হবে, যে ঝড় বৃষ্টি বা জলোচ্ছ্বাস বা ভূমিকম্প বা যে কোনো সময় বড় ধরনের যে প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগের প্রভাবে মানুষ, পশু পাখি বা বিভিন্ন ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অতএব মাটি দূষণ আমাদের জন্য মারাত্মক। সাধারণত দেখা যাচ্ছে যে পাহাড় কেটে একটি চা বাগান তৈরি করা হলো। তাহলে পাহাড় কেটে চা বাগান তৈরি করা হলো এবং চা বাগানের পাশে চা শ্রমিকদের বসবাসের জন্য কি করা হলো, আবাসিকের ব্যবস্থা করা হলো, এবং এর পাশে চা প্রক্রিয়াজাত কেন্দ্র তৈরি করা হলো, চায়ের পাতা থেকে চা তৈরি করা। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো কি হবে, মাটির ক্ষয় হয়ে যাবে। কারণ পাহাড় কেটে যেহেতু এখানে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করা হচ্ছে, বা পাহাড় কেটে আমরা সেখানে কৃত্রিমভাবে বিভিন্ন ধরনের স্পট তৈরি করছি, যেমন বিভিন্ন ধরনের হতে পারে যে পাহাড় কেটে বিনোদন কেন্দ্র তৈরি করা হলো। তাহলে বিনোদন কেন্দ্র, সেটা কিন্তু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফলে কি হবে, মাটি দূষণ হবে। মাটি যেহেতু পাহাড় কেটে এখানে রাস্তাঘাট তৈরি করা হয়েছে, পাহাড় কেটে এখানে মানুষের বসবাসের কেন্দ্র তৈরি করা হয়েছে, পাহাড় কেটে এখানে ব্রিজ নির্মাণ করা হয়েছে, তাহলে এগুলো হয়তোবা মজবুত করে তৈরি করা হয়েছে, কিন্তু যে কোনো সময় এটা প্রাকৃতিক দুর্যোগের বিপর্যয়ের মাধ্যমে নানা ধরনের প্রাণহানি বা অর্থহানি দুটোই ঘটাতে পারে। অতএব মাটি দূষণ খুবই মারাত্মক ধরনের একটি দূষণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যেটা শিখলাম যে ব্যবসায়িক কারণে পরিবেশ দূষণের প্রভাব। যে ব্যবসায়িক কারণে পরিবেশ দূষণের প্রভাব মূলত, এবং ব্যবসায়িক পরিবেশ দূষণ, এক কথায় আমরা বলতে পারি ব্যবসায়িক কারণে পরিবেশ দূষণ হতে পারে কয় ধরনের, 4 ধরনের। শব্দ দূষণ, মাটি দূষণ, পানি দূষণ এবং বায়ু দূষণ। এটা ধারাবাহিকভাবে বলতে হবে এরকমের না, এই 4টি দূষণ থাকলেই হবে। শব্দ, মাটি, পানি এবং বায়ু, এবং এগুলোর প্রভাবে কি হয় সেগুলো আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা তোমাদের
অনলাইন ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করো এবং তোমাদের পাঠ্যসূচির অর্থাৎ যে আমাদের সংক্ষিপ্ত সিলেবাস বোর্ড কর্তৃক দেওয়া হয়েছে সেগুলোর প্রতি অনেক বেশি মনোযোগী হও। পরবর্তী ক্লাসে আমরা যে বিষয়টি পড়ব, আজকে এখানে ক্লাস শেষ, পরবর্তী ক্লাসে যেটি পড়বো সেটি আমি বোর্ডে লিখে রেখেছি যে এখানে পরিবেশ সংরক্ষণের বণিক সমিতির দায়িত্বসমূহ। তাহলে আগামী ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।